ঠিক আছে, আমরা 2-1 মিনিট ওয়েট করি। যদি কেউ আসে তো আসলো, না আসলে আমরা শুরু করব। আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি, আমি দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে এই ডিজাইনটুকু করেছিলাম। গত আচ্ছা, তারপর হচ্ছে আমাদের টার্গেট ছিল যে আমরা এখানে যে চেকআউট যে ফিল্ডগুলো আছে, চেকআউট পেজটা, আমরা সেইটার কাজটুকু করব। ওকে, আমরা হচ্ছে এখানে যেটা আমরা ফলো করেছিলাম সেই লিঙ্কটা যদি একটু নিয়ে আসি। কোথায়? জি, অ্যানিমেশনটা একটু দেখাতে চেয়েছিলেন। অ্যানিমেশন, হ্যাঁ অবশ্যই। ওই যাই হোক, বাটনের যে অ্যানিমেশন। হ্যাঁ বাটনের অ্যানিমেশন, তারপরে টেক্সটের উপরে কিছু অ্যানিমেশন, ওগুলো ডিজাইন কিছু পার্ট দেখাবো। আচ্ছা, অ্যানিমেশনের যে বিষয়টা, ওখানে তো আমরা দেখেছিলাম গত ক্লাসে, আমরা যখন অ্যানিমেশন দিতে গেছি তখন কিন্তু আমাদেরকে একটা লক করা ছিল, আমাদেরকে পুরো একটা প্লাগইন ইউজ করতে বলতেছে এলিমেন্টর প্রো, তাই না? এখন ওইটার জন্য এলিমেন্টর প্রো কিন্তু আমাদেরকে হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। এলিমেন্টর প্রো যদি ওদের ওয়েবসাইটে যাই আমরা, এলিমেন্টর প্রো, এটা হচ্ছে elementor.com, এটা হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট। ওদের অফিসিয়াল প্রাইস কত পার মান্থ? $4.99। এটা হচ্ছে অন সাইট, একটা সাইটের জন্য 1 মাসের বিল হচ্ছে এইটা। এটা অরিজিনালি যদি নিতে যায় কেউ লাইসেন্স, অনেক অন্য অন্য ওয়ে আছে যেখানে যেটার মাধ্যমে নেওয়া যায়, বাট ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা দিয়ে কিনতে হবে ওদের থেকে। তারপর হচ্ছে অন সাইট আর একটা, এই ইত্যাদি ইত্যাদি, যাই হিউজ পরিমাণ অ্যামাউন্ট। তবে এই যে এলিমেন্টর প্রো আমরা যেই প্লাগইনটা দিয়ে ডিজাইন করেছিলাম, ওই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে আমরা কাজগুলো করেছি, ওইটা কিন্তু আমরা এই এলিমেন্টরের মাধ্যমে করেছি, যেটা ফ্রি ভার্সন। এদের ভার্সন দুইটা, একটা ফ্রি একটা প্রো। ফ্রিতেই দেখা যায় আমাদেরকে 70% দিয়ে দিছে, 70% দিয়ে দিছে, যেটা হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি, বাট অ্যাডভান্স কিছু ফিচার রেখে দিয়েছে যেটা 30% হতে পারে, যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো না উইদাউট প্রো প্লাগইন, ঠিক আছে? সেটার জন্য অবশ্যই আমাদের প্লাগইন, পুরো প্লাগইনের দরকার হবে, বাট এটার বিকল্প কিছু আছে। সেটা হচ্ছে আমাদের আমাদের এলিমেন্টর প্রো প্লাগইনের দরকার নেই, আমরা আরেকটা প্লাগইন ইউজ করব, সেটার নাম হচ্ছে প্রো এলিমেন্ট। এটার নাম কিন্তু এলিমেন্টর প্রো, আর যেটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে প্রো এলিমেন্ট। প্রো এলিমেন্টের কাজ কি? প্রো এলিমেন্টের কাজ হচ্ছে এই যে এলিমেন্টর প্রো আমাদেরকে যেই কাজটা করাতো বা করতে দিত, আমরা প্রো এলিমেন্ট দিয়ে ওই প্লাগইনটা দিয়ে আমরা সেম কাজটা করতে পারবো। সেই ক্ষেত্রে প্রো এলিমেন্ট ওইটা ফ্রি, ওইটা আমাদেরকে কিনতে হবে না টাকা দিয়ে, এবং আমাদের যাবতীয় কাজগুলো আমরা ওই প্লাগইনটার মাধ্যমে করতে পারবো। আচ্ছা, সেইটা আমরা যদি, আমরা তো এখান থেকে কিন্তু অলরেডি আমরা জানি প্লাগইন অ্যাড করলে কিন্তু আমাদের এই প্লাগইন সেকশন থেকে প্লাগইনগুলো অ্যাড করতে হয়, তাই না? আমরা যে গত প্লাগইনগুলো অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু আমরা এই যে অ্যাড নিউ প্লাগইনে এসে তারপরে কিন্তু আমরা অ্যাড করেছিলাম এই এখান থেকে সার্চ করে করে, এখান থেকে সার্চ করে করে অ্যাড করেছিলাম। এখন আমরা যে প্লাগইনটা ইউজ করব প্রো এলিমেন্ট, ওই প্লাগইনটা আমরা এখানে পাবো না, ঠিক আছে?
এবং কি আপনার যদি কখনো এলিমেন্টর প্রো বা অন্য কোনো প্রো প্লাগইন যখন আপনি আপলোড করবেন, ওই প্লাগইনগুলো আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন না। সেটার জন্য আপনাকে যখন ফাইল দেওয়া হবে, ফাইলগুলো এই আপলোড থেকে, আপলোড প্লাগইনের এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। সো আগে আপনাকে ওই ফাইলটা ডিভাইসে ডাউনলোড করতে হবে, মানে আপনার ডেস্কটপে ডাউনলোড করতে হবে, তারপর ওইটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে। এখানে সহজে আপনি সার্চ করে পাবেন না। তাহলে আমরা যে পুরো প্লাগইনটা ইউজ করব, প্রো এলিমেন্ট, সেটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল নেই। সেটার জন্য আমরা গুগলে যদি একটু সার্চ করি, এটা প্রো এলিমেন্টস, এই যে চলে আসছে ওদের ওয়েবসাইটে। যদি আমরা যাই, এই যে proelements.org, এরা হচ্ছে এখন পর্যন্ত ফ্রি সার্ভিস দিচ্ছে, একটাই প্লাগইন তাদের ওয়েবসাইটে, তাদের প্রো এলিমেন্ট, এবং সেইটাও ফ্রিতেই তারা দিয়ে যাচ্ছে। হয়তো কিছুদিন পরে এরাও এটাকে পুরো বানিয়ে ফেলবে, প্রাইসিং লিস্ট দিয়ে দেবে যে এত টাকা দিয়ে কিনতে হবে। এখন মার্কেট পাওয়াচ্ছে বা মার্কেটিং করতেছে। যাই হোক, এখান থেকে ডাউনলোড বাটনটা খুব কাছাকাছি আছে, আমরা এখন ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা কত 4.1 MB অনলি। তাহলে আমাদের এই ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে কোথায় আসছে আমরা যদি একটু দেখি, এই যে আমাদের এখানে কিন্তু চলে আসছে, তাই না, ডাউনলোড। ওকে, আমরা এই প্লাগইনটাকে আমাদের ইউজ করতে হবে কোথায়, আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইট ইউজ করার জন্য আমরা একটা প্লাগইন নরমালি অ্যাড নিউতে আসার পরে আমরা এটা সার্চ করে পাই, কিন্তু আমরা এটা সার্চ করে পাবো না যেহেতু আমাদের ডিভাইসে রয়েছে প্লাগইনটা। তো আমাদের কি করতে হবে, আপলোড প্লাগইনে যেতে হবে, তারপর চুজ ফাইল, আমাদের ওই ফাইলটা ধরিয়ে দিতে হবে এখান থেকে। এটা লোকাল ডিস্কে আছে, তাই না, লোকাল ডিস্কে ছিল সম্ভবত, দেখি ওটা কোথায় গেল, আগে ফাইলটা একটু বের করতে হবে। এই যে আছে, ডাউনলোডের ভিতরে আছে। ওকে, এটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন ওপেন। ওপেনের পরে এই যে কিন্তু আমাদের ফাইলের নামটা চলে আসছে, proelement.zip। এটাকে আমার আনজিপ করার দরকার নেই, যেইভাবে আসছে ওইভাবেই আবার নো হয়ে গেছে। ওকে, আবার দিই, যেইভাবে এটা ডাউনলোড হবে সেম টু সেমই থাকবে, তারপরে ইনস্টল নাও। ওকে, দিস সাইট ক্যান বি রিচড। ওকে, কোন একটা সমস্যা, নেটওয়ার্ক এরর হয়তো। দেখি, আমাকে এটা আবার যদি যাই, অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে আপলোড প্লাগইন, চুজ ফাইল, প্রো এলিমেন্ট, ওপেন, দেন ইনস্টল। এরর, কানেকশন ক্লোজ, চেক ইউর ইন্টারনেট কানেকশন। আচ্ছা, এখানে আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনা গেলে এখানে নেটওয়ার্ক এরর আমাকে দেখায় কেন? allow Chrome to access the network in your antivirus setting। আচ্ছা, দেখি প্লাগইনটা ওদের এখানে আছে কিনা। এটা তো আগে ছিল না, এখন ওরা অ্যাড নিউ এখানে নিয়ে আসছে কিনা, এই স্টোরের ভিতরে অ্যাড নিউ প্লাগইন, সার্চ প্রো এলিমেন্টস। আচ্ছা, এখনো ওই প্লাগইনটা আমাদের এখানে নেই। আচ্ছা, আমি প্লাগইনটা একটু আপডেট করে দেই, আপডেট এলিমেন্টর প্রো। লাস্ট আরেকবার ট্রাই করি, যদি আপলোড হয়তো হবে, না হলে আমরা দেখি কি করা যায়। ওকে ওকে, ওপেন, ওপেন, ইনস্টল, তারপর অন্য একটা প্লাগইন আমরা এখান থেকে আপলোড করে দেখব সেম প্রবলেম হয় কিনা। ওকে, অলরেডি আপলোড হয়ে গেছে। এটা নেটওয়ার্ক এরর ছিল, আমার এখানে যেটা শো করেছে ওইটাই রাইট ছিল। আচ্ছা, অ্যাক্টিভ এখন আমাদের তো জানা আছে একটা প্লাগইন যখন আমরা সার্চ অপশন থেকে
সার্চ করে ইনস্টল করি, তারপর আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ যতক্ষণ আমরা না করব ততক্ষণ কিন্তু আমাদের প্লাগইনটা কাজ করবে না আমাদের জন্য। সেইভাবে আমরা যখন একটা প্লাগইন আমাদের ডেস্কটপ থেকে আমরা আপলোড করব, ওই প্লাগইনটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে হবে। এই যে অ্যাক্টিভ, আমরা চাইলে গো টু প্লাগইন ইনস্টলার এখানে যেতে পারি, বাট আমাদের এখানে অ্যাক্টিভ আসছে, আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিই। ওকে, অ্যাক্টিভ। আর গত ক্লাস যেহেতু এই অংশটা দেওয়া হয় না, আমরা কিভাবে যে হোম পেজে শো করিয়েছি আমাদের ল্যান্ডিং পেজটি, আমরা কিন্তু এখন আমাদের যে nurato.xyz যে ডোমেইনটি রয়েছে এখানে কিন্তু আমরা আসলে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইনটা দেখতে পাই। বাট এটা আমরা কিভাবে দেখতে পাই গত ক্লাসে দেখিয়েছিলাম, ওখানে ক্লাসটা রেকর্ড হয় নাই যদিও, অনাকাঙ্ক্ষিত কারণে তো ক্লাসটা নেওয়াই হয়নি। এইটা আমরা কিভাবে করেছি সেটা এই ক্লাসে দেখিয়ে দিই। এটা করার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, আমাদেরকে এখান থেকে সেটিংয়ে আসতে হয়েছে, ঠিক আছে। এই যে আমাদের বাম সাইডের সেটিংস, এই সেটিংস আসতে হয়েছে। এখন আমরা জানি যে আমরা হোম পেজ হিসাবে কোন পেজটা দেখাতে আছে। আমাদের যদি একাধিক ফানেল থাকে, আমরা যখন যে ফানেলটা ইচ্ছা আমরা তখন সেই ফানেলটা দেখা যায় আমরা শো করাতে পারবো হোম পেজ হিসাবে। দেখা যায় আমরা একটা ফানেলের উপরে বিজ্ঞাপন চালাবো, তখন দেখা যায় আমাদের হোম পেজ হিসাবে ওই ফানেলটা দেখায় আমরা হচ্ছে যে বিজ্ঞাপনের ভিতরে ওই আমাদের মেইন ডোমেইনটা লিঙ্ক আপ করে দেবো। আমরা চাইলে সেটাও কিন্তু আমরা করতে পারি এনি টাইম। ওকে, সেই জন্য আমাদের কি করতে হবে, সেটিং থেকে আমাদের কোথায় আসতে হবে, রিডিং আসতে হবে। আর রিডিং আসার পরে এটা ডিফল্ট থাকে এইভাবে, লেটেস্ট পোস্ট এটা থাকে। ওকে, লেটেস্ট পোস্ট এটা থাকে, তাহলে আমাদের এটা থেকে এখান থেকে কি করতে হয়, আমাদেরকে হচ্ছে এটা স্ট্যাটিক করতে হয়, যে স্ট্যাটিক। তারপর হচ্ছে আমাদের এখান থেকে পেজটা ধরিয়ে দিতে হয় যে আমি আসলে কোন ফানেলটা আমি হোম পেজ হিসেবে দেখতে চাচ্ছি। এখান থেকে আমাদের ফানেল আছে একটি, সেই জন্য এই একটা ফানেলে কাট ফলো একটা ফানেল শো করতেছে। ওকে, এটা আমরা শো করে দিলাম, দেন এখান থেকে আমাদের সেভ চেঞ্জ করতে হয়। ওকে, যদিও আগে এটাই ছিল, তাহলে আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন না। যদি আর একটু করি, যেমন আমার এখান তো ফানেল ধরিয়েছি, ফানেল না ধরিয়ে যদি আমি একটা আমার এই সব পেজটা ধরাইলাম এখন, ঠিক আছে, সব পেজ ধরে আমি সেভ চেঞ্জ দিই। ওকে, সেভ চেঞ্জ দিলে এখন দেখি আমাদের যে nurato.xyz যেটা আছে, এখন যদি আমরা একটু রিলোড দিই দেখি এখন কি আসে। এই যে আমাদের কিন্তু সব পেজটা আসছে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের ওই ফানেলটা এখন আর আসে না, ডিজাইনটা আসে না। সো আমরা চাইলে যখন যেই পেজটা আমরা দেখাতে চাই তখন সেই পেজটা আমরা এখান থেকে ধরিয়ে দেন আমরা সেভ চেঞ্জ করে দেবো। ওকে ওকে, এখন যদি আমরা একটু এখানে রিলোড দিই দেখি, ওকে আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে অলরেডি। যাই হোক, এখন তারপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ, এই যে চেকআউট ফিল্ডটা, এই চেকআউট যে সিস্টেমটা এটা আমাদেরকে করতে হবে। সেটার জন্য অবশ্যই আগে আমাদেরকে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে আমাদের ওয়েবসাইটে। সেই প্রোডাক্টটার অবশ্যই একটা নাম থাকবে, প্রোডাক্টের একটা প্রাইস থাকবে, তাই না। এই যে প্রোডাক্টের প্রাইসটা শো হচ্ছে এখানে, এবং এই প্রোডাক্টের নামটা শো হচ্ছে, এবং একটা ইমেজ আছে এখানে। এই প্রোডাক্টটা প্রথমে আমাদের অ্যাড করতে হবে। যেমন আমরা প্রোডাক্ট টাইটেলটা কপি করে নিলাম, প্রোডাক্ট কোথা থেকে অ্যাড করব, প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের যে প্রোডাক্ট নামে একটা সেকশন আছে এখানে, এই যে প্রোডাক্ট ই-কমার্স, তারপরে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট অল প্রোডাক্ট আছে। আমরা যদি অল প্রোডাক্টে যাই, এখানে আরও কিছু ফিচার আছে, ব্র্যান্ড, ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি। এগুলো ল্যান্ডিং পেজের জন্য খুব প্রযোজ্য নয়, এগুলো ই কমার্সের জন্য, যেহেতু একই অ্যাডমিন প্যানেল থেকে একটা ই কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট হয়। সো একটা ই কমার্সের জন্য যাবতীয় যা যা লাগে, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ ইত্যাদি ইত্যাদি সব কিছু একই অ্যাডমিন প্যানেল রয়েছে। যেহেতু আমরা এত কিছুর ব্যবহার দেখবো না, আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধু ল্যান্ডিং পেজে যতটুকু প্রয়োজন। ল্যান্ডিং পেজে আমাদের ক্যাটাগরির দরকার নেই, আমাদের ব্র্যান্ডের দরকার নেই। ওকে, এখানে আমরা গত ক্লাস একটা অ্যাড করেছিলাম, এটা আমরা ট্রাশ করে দিই। আচ্ছা, আমরা ট্রাশ করাটাও শিখি। যখন আপনার দেখা যায় একটা প্রোডাক্ট আপনি অ্যাড করেছেন, আপনি চাচ্ছেন যে প্রোডাক্টটা রাখবেন না এখানে, তাহলে আপনি কি করতে পারেন, এটা নর্মাল এখান থেকে ট্রাশ করতে পারেন। অথবা আপনি যদি একসাথে 5-4টা প্রোডাক্ট ট্রাশ করতে চান, তাহলে 5-4টা প্রোডাক্ট যদি থাকে আপনাকে 5-7টাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এই যে বাল্ক অ্যাকশন এখানে আসবেন, মুভ টু ট্রাশ, দেন অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু, আমরা যদি এখন অলে আসি, এই যে অলে আসি, অলে আসার পরে কিন্তু আমাদের এখন নো প্রোডাক্ট ফাউন্ড, আমাদের কোনো প্রোডাক্ট এখানে নেই। এটা কিন্তু ট্র্যাশের ভিতরে আছে, বাট এটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়নি এখন পর্যন্ত। এটা কেন হয়নি, এটা দেখা যায় আপনি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে, সেটা ট্র্যাশে গিয়ে জমা থাকে। আপনি যদি চান এটাকে যে আমি এটা ইচ্ছা করে করিনি, এটা ভুলে হয়ে গেছে, আমি চাই এটা রিস্টোর করতে, আবার আমার প্রোডাক্ট সেকশন নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আপনি রিস্টোরে ক্লিক করলে কিন্তু এটা আবার অল প্রোডাক্টের ভিতরে নিয়ে আসতে পারবেন। আর যদি চান না, আমি এটা রিস্টোর চাই না, ডিলিট
পার্মানেন্ট সেটা করতে চান তাহলে আপনি এখানে ডিলিট করে দিবেন। এখানে ট্র্যাশের ভিতরে কিছু জমা রাখবেন না, হয়তো ডিলিট করে দিবেন, না হয় অলে নিয়ে আসবেন। ওকে, ট্র্যাশ করতে গিয়ে আমাদের সেটআপ মাই স্টোর আসছে, ওকে এটা আমরা সেটআপ করে নেই। আই এম জাস্ট স্টোরিং মাই বিজনেস, কন্টিনিউ। এখানে হচ্ছে গিভ ইউর স্টোর নেম, আমাদের স্টোর নেম কি, আমাদের স্টোর নেম হচ্ছে নূর আতর। ওকে, নূর আতর। এখান থেকে এটা যেহেতু আমরা যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিয়ে দিলাম, আপনার কি ক্যাটাগরির বিজনেস এটা স্যার, সেটা একটু একটা প্রশ্ন স্যার। জি জি, হ্যালো, কিছু বলতে চাচ্ছেন? আমি কি ডোমেনের প্রথম অক্ষর বড় দিতে পারবো? না, ডোমেইন নামে কখনো ক্যাপিটাল লেটার হয় না, সব জায়গায় স্মল লেটার। আপনি এখন নুরাতর যে বড় করে দিলেন যে ওটা। এটা তো আমি ডোমেইন কিনতেছি না, এটা তো জাস্ট একটা টাইটেল দিতেছি একটা প্লাগইন সেটআপের জন্য। ডোমেইন তো আমাদের এই, আপনি ডোমেইন ছাড়া আপনি যে কোনো জায়গায় আপনার যেমন খুশি তেমন দেন, সেটা তো সমস্যা না। ডোমেইনের ভিতরে তো কখনো ক্যাপিটাল লেটার হয় না, ঠিক আছে? এটা তো হচ্ছে আমি উকুমার্স প্লাগইনটা সেটআপ করতেছি জাস্ট এখানে, বুঝতে পারছেন? ওকে, দেন এখান থেকে দেন কন্টিনিউ। তারপরে আমাদের এটা দরকার নেই, আমরা পেপালের মাধ্যমে পেমেন্ট নেব না, এটার দরকার নেই। মেইল পুট এটারও দরকার নেই, এই প্রিন্টারেরও দরকার নেই, এটারও দরকার নেই, দেন কন্টিনিউ। ওকে, তাহলে আমাদের ই-কমার্সটা কিন্তু মোটামুটি সেটআপ হয়ে গেছে। তারপরে যদি আমরা এখন আসি প্রোডাক্ট, আমরা কোথায় ছিলাম? অল প্রোডাক্টে, তাই না? অল প্রোডাক্টে ছিলাম, আমাদের কিন্তু এখানে কোনো প্রোডাক্ট নেই, এই জন্য আমাদেরকে বলতেছে প্রোডাক্ট একটা অ্যাড করার জন্য। তাহলে আমরা এখান থেকে ফিজিক্যাল নয়েজ আসতেছে কোথা থেকে? ওকে, আমরা যদি ফিজিক্যাল প্রোডাক্ট, আমাদের যে ফিজিক্যাল প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করলাম ফিজিক্যাল প্রোডাক্ট। তার প্রোডাক্ট নেম দিতে বলতেছে আমাদের, না? প্রোডাক্ট নেমটা আমরা নিয়ে আসি। প্রোডাক্ট নেম ছিল কি এইটা, না? এটা আমরা কপি করেছিলাম। ওকে, কপি প্রোডাক্ট নেম। তারপর আমাদের কি বলতেছে এখানে, ডেসক্রিপশন দিতে বলতেছে, কিছু দেওয়ার দরকার নেই, যদি এটা আমাদের কোনো কাজেই আসবে না, সো দিয়ে লাভ নেই। তারপর আমাদেরকে বলতেছে একটা প্রোডাক্ট সেট ইমেজ দিতে, তাই না? তো আমরা একটা প্রোডাক্ট ইমেজ দেবো, এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিই। আমাদের ডিভাইসে এখন কোনো ইমেজ নেই, এই জন্য এটা ডাউনলোড করে নিলাম। ওকে, তারপর আমরা হ্যাঁ কি স্যার, ইমেজের জন্য কি কোনো রেজুলেশন শর্ত অথবা অন্য কোনো শর্ত এটা আছে কিনা? শর্ত একটা রয়েছে, সেটা হচ্ছে হয়তো আপনি 400x400 করবেন অথবা 800x800, 400x400 বেস্ট, ঠিক আছে? 400x400 পিক্সেল এই সাইজের হচ্ছে আপনার ইয়া করবেন। আর হচ্ছে গিয়ে আপনার ইমেজ তো হচ্ছে কয়েকটা কিন্তু ফরম্যাটে থাকে, যেমন পিএনজি, জেপিজি, ওয়েবপি, ঠিক আছে? আপনার হচ্ছে সব সময় হচ্ছে ইমেজগুলোর হচ্ছে ওয়েবপি ফরম্যাটে রাখার চেষ্টা করবেন। ওয়েবপি, এই যে ওয়েবপি, এই ফরম্যাটটা রাখলে কি হচ্ছে আপনার ইমেজগুলো লাইট থাকে, লোড নিতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত লোড না। একটা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ, ওই যে স্পিডের যে ব্যাপারটা থাকে, এইটা 99%ই হচ্ছে ইমেজের কারণে অনেক সময় ব্যাঘাত ঘটে। ইমেজগুলো লোড নিতে সময় নেয়, এই জন্য ওয়েবসাইটগুলো হিবিজিবি দেখে অনেক সময়। এই সো ইমেজগুলো যদি ভালো করে কাস্টমাইজেশন করা থাকে, একই সাইজের থাকে এবং ওয়েব ফরম্যাটের থাকে, তাতে ওয়েবপি ফরম্যাট করলে হয় কি, দেখা যায় আপনার এটা আপনি পিএনজি করলে আপনার বা জেপিজি করলে আপনার হতো কি 60 থেকে 50 বা 60 এমবি হয়ে যেত বা কেবি হতো, ঠিক আছে? সেখানে আপনার এখন 7.1 কেবি হয়েছে এরকমের। আচ্ছা, তারপর হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজটা সেট করব, তাই না? এটা ডাউনলোড না করলে হতো, যেহেতু আমাদের মিডিয়া লাইব্রেরিতে অলরেডি আমাদের ইমেজ রয়েছে, আমরা এখান থেকে দিয়ে দিলাম। আর আপনারা তো অলরেডি জানেন মিডিয়া লাইব্রেরিতে না থাকলে আপনাদের আপলোড ফাইল থেকে ক্লিক করে আপনাদের ডিভাইস থেকে আপলোড করতে পারেন একটা ইমেজ। ওকে, এটা এখান থেকে নিয়ে নিলাম। তারপর আমাদের প্রাইসের কথা বলতেছে, এটা আমি 950 টাকা দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে প্রাইস দিয়ে দেবেন। সেল প্রাইসে কিছু দেওয়ার দরকার নেই, কারণ এটা এখানে কোনো কাজে আসবে না। তারপর দিয়ে রাখতে পারেন আপনি 1000 টাকা সেল প্রাইস, সরি
রেগুলার প্রাইস হচ্ছে যে আমার 2000 টাকা, আর আমার সেল প্রাইস হচ্ছে মনে করেন 1450 টাকা, এইভাবে আপনি দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে আর কোনো কাজ নেই এখানে আমাদের, তারপর পাবলিশ। আপনি যদি একটা এখান থেকে কোনো ভুল করে থাকেন বা, ভাই, হ্যাঁ বলেন। আমরা যে রেগুলার প্রাইস নিয়েছি, যে মাইনাস প্রাইসটা দিলাম, ওটা কেমনে শো করবে, কেমন শো করবে, মানে 50% অফ এমন শো করবে? ওইটা হচ্ছে আমাদের ইসে গেলে এটা এখানে কোনো কাজে আসবে না, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। ওইটা ই কমার্সের ক্ষেত্রে কাজে আসে। যেমন আপনি যদি ই কমার্স স্টোরে ঢুকেন, দেখবেন একটা প্রাইস কাটা থাকে আর একটা প্রাইস অন থাকে। যেমন আমি যদি একটু দেখাই, আহ, ওইটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এই জন্য বলছি এটা না দিলেও চলে, সমস্যা নেই। ওইটা ওকে, কোথায় স্কেল ডেভেলপ, দেখি এখানে তো এটা দেওয়া নেই। আচ্ছা, এখানে দেখা যায় আপনার দুইটা প্রাইস থাকে না, একটা প্রাইস এখানে দেখা যায় কাটা থাকে, ঠিক আছে? ওইটা ডিসকাউন্ট প্রাইসটা কাটা থাকে আর মেইন প্রাইসটা ওইটা হচ্ছে কি আপনার এখানে ওপেন থাকে। এইভাবে শো করে, এটা ই কমার্সের ক্ষেত্রে প্রযোজ্য। আর আপনার যেহেতু আমরা ল্যান্ডিং পেজগুলো তো কাস্টমাইজেশন করতেছি, পার সেকশন পার্ট টু পার্ট আমরা কাস্টমাইজেশন করতেছি, সো ওইটা আমরা যদি আর চাই ম্যানুয়ালি আমাদের করতে হবে। 50% অফ যদি ল্যান্ডিং মেজর করতে চাই, তাহলে হচ্ছে ওই যে এলিমিনেটর ইউজ করতে হবে নাকি? হ্যাঁ, সেটা আমরা দেখাবো যে আমরা একটা প্রাইস কেটে দেবো আর একটা প্রাইস আমরা হাইলাইট করব। সেটা অলরেডি আমরা করিনি কিন্তু এখন পর্যন্ত, কারণ ওইটা ওই যে ল্যান্ডিং পেজটা আমরা কপি করেছি ওই ল্যান্ডিং পেজের ভিতরে কিন্তু নাই ওই ডিজাইনটুকু, যে একটা প্রাইস দেখা যায় আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে আর সেল প্রাইস থাকবে, ওইটা কিন্তু এখানে নাই, ঠিক আছে? সো যেহেতু আমরা এটা কপি করছি এই জন্য ডিজাইনটুকু আসে নাই, বাট আমি আপনাদেরকে ওই ডিজাইনটুকু দেখায় দেবো, সমস্যা নেই। যে এখানে দেখা যায় আপনার থাকবে একটা সেল প্রাইস আর একটা রেগুলার প্রাইস, রেগুলার প্রাইসটা কাটা থাকবে আর সেল প্রাইসটা আপনার হাইলাইট করা থাকবে, সেলাইট হবে পাশে এরকমের। ওইটার জন্য আমরা পুরো এলিমেন্টটা নিয়েছি, ওইটা দিয়ে আমরা এই কাজটাকে করবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা তো একটা অলরেডি প্রোডাক্ট অ্যাড করে ফেলেছেন, তাই না? এখন যদি আমরা অল প্রোডাক্টে আসি আমরা কিন্তু একটা প্রোডাক্ট দেখতে পাবো। এখন আপনার প্রয়োজন হতে পারে নেক্সট টাইমে আপনার এই প্রোডাক্টের প্রাইসটা কমানো দরকার হতে পারে, বাড়ানোর দরকার হতে পারে, একটু টাইটেলটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, ইমেজটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যদি হয়, আপনি চাইলে তো আরও একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে 1,00,000 অ্যাড করতে পারবেন, সেটা আপনার স্টোরেজের উপর ডিপেন্ড করবে, সমস্যা নেই, অ্যাড করতে পারবেন। বাট আপনি যদি চান অ্যাড করতে অ্যাড করবেন, আর যদি চান যে এডিট করবেন, তাহলে আপনি এখানে কিন্তু এডিট সেকশনগুলো আছে, যে এডিট, কুইক এডিট, কয়েকটা অপশন আছে। আপনি এডিট থেকেও এডিট করতে পারবেন, কুইক এডিট থেকেও এডিট করতে পারবেন। এখান থেকে কুইক এডিটের লাভ কি, সরাসরি এটা কাছাকাছি শো করে, আর এডিটে গেলে হচ্ছে আপনার ভিতরে নিয়ে যাবে, যেখান থেকে আমরা প্রোডাক্টটা ই করেছিলাম। এই যে এডিটে যদি ক্লিক করি আমাদের ভিতরে নিয়ে আসে, এখানে একদম প্রোডাক্ট, যেখানে আমরা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, যে ফিল্ডগুলো যেইভাবে আসছিল ওইভাবে সেম আসে। ওকে, তাহলে আমরা তো অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, এডিট করতে পারি, সেটা ডিলিটও করতে পারি, তাই না? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই টাইটেলটা একটু কপি করে নিই। আর কাজ হচ্ছে আমাদের যে ফানেলের সাথে এই প্রোডাক্টটা আমাদের কানেক্ট করতে হবে। আমাদের যে ফানেল রয়েছে, আমরা যে ফানেল তৈরি করেছি, এই ফানেলের সাথে আমাদের এই প্রোডাক্টটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য কি করতে হবে? আমরা তো একটা ফানেল মেক করেছি টি শার্ট নামে, তাই না? আমরা ওখানে চলে যাই, এই যে কাট ফলো থেকে ফানেল। তো আমরা টি শার্ট নামে যে ফানেলটা তৈরি করেছি, এর ভিতরে যদি আমরা যাই তাহলে আমাদের কিন্তু দুইটা পেজ আসবে, তাই তো? একটা আসবে যে আমাদের চেক আউট পেজ, আর একটা আসবে থ্যাংক ইউ পেজ। এই যে চেক আউট পেজ আমাদেরকে বলতেছে যে নো প্রোডাক্ট অ্যাসাইন, এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই এখানে। সো আমাদের একটা প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে। এই যে সেটিংস, চেক আউটের এই যে ওপেন সেটিংস, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে যে প্রোডাক্ট, এই সার্চ ফর এ প্রোডাক্ট, এখানে বলতেছে এখানে আপনি কি করবেন, আপনি যেই প্রোডাক্টটা অ্যাড করেছেন ওই প্রোডাক্টের নামটা এখানে সার্চ করবেন। সেটা আপনি কপি করে আনতে পারেন অথবা আপনি নিজে টাইপ করতে পারেন। আমি কপি করে নিয়ে আসলাম সহজে, এতে আমার ওইটা কিন্তু শো করতেছে। আপনার যদি এখানে 10টা প্রোডাক্ট থাকে অ্যাড করা, যখন যেইটা ইচ্ছা আপনি তখন সেইটা কিন্তু এখানে আপনি ই করতে, এখানে শো করা ফাইলের সাথে কানেক্ট করাতে পারবেন চাইলে, ঠিক আছে? তো আমি এটা এখানে সার্চ করলাম, এটা আসলো, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, করার পরে অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাড। ওকে, তাহলে আমাদের প্রোডাক্টটা ফাইনালের সাথে কানেক্ট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আরও কিছু কিন্তু অপশন আছে যেগুলো হচ্ছে আমাদের বলতেছে এটার জন্য পুরো লাগবে, এটার জন্য পুরো লাগবে, তাই না? ওকে, তারপর আমরা কি করব, সেভ সেটিংসে ক্লিক করতে হবে। আপনি যখন যেইটাই করেন না কেন অবশ্যই আপনার ইয়াটা সেটিংটাকে মানে সেভ করতে হবে।
অথবা সেভ অথবা আপডেট এই ধরনের বাটনগুলো থাকবে। এডিট করার পর অবশ্যই সেভ অথবা আপডেট দিতেই হবে অথবা পাবলিশ এই বাটনগুলোতে ক্লিক করতে হবে, না অন্যথায় আমাদের যেই পরিবর্তনগুলো হয়েছে ওগুলো কিন্তু শো করবে না। আচ্ছা, তারপর আছে এখান থেকে অর্ডার পাম্পে আমাদের কোনো কাজ নেই, এটা পুরো দেখাচ্ছে। তারপর আপনি এখানে একটা নাম শো করতেছে পেট ফুড চেকআউট, এইটার নামটা আপনি আপনার ফানেলের নামে দিতে পারেন। টি শার্ট, ওকে টি শার্ট দিলাম, ডান সেভ। তারপর হচ্ছে সেটিংসে কিছু আছে, সেটিংসে জেনারেলে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের স্টেপ স্ল্যাগের এখানে কিন্তু শো করতেছে পেট ফুড চেকআউট। এইটা কেন শো করতেছে? আচ্ছা, এখান থেকে আমরা আর একটা ব্রাউজার ওপেন করি। ওপেন করে যদি আমাদের ফানেলটাকে একটু ফানেলে যাই, আবার এখান থেকে আপনাদেরকে দেখায় এটা কিভাবে কোথায় কাজ করে। আমরা ফানেলটা যদি ভিজিট করি, ওকে এখন এটা দেখাচ্ছে না। যদি আপনার যখন একাধিক ফানেল থাকবে, আপনাকে আপনার পাঁচটা ফানেল তো আর আপনার মেইন ডোমেইনের আন্ডারে ওপেন হবে না। কেউ যখন nuratol.xyz নামে ক্লিক করবে তখন তো আর আপনার 5টা ফানেল একসাথে আসবে না, আসবে অবশ্যই একটা ফানেল, তাই না? আপনার আরও যে 4টা ফানেল থাকবে, যদি আপনি 5টা প্রোডাক্ট মানে 5টা ফানেল যদি করে থাকেন, ওই যে 4টা ফানেলেরও তো আলাদা আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ওই লিঙ্কের তো একটা স্ল্যাগ, এটাকে আপনি লিঙ্ক বলেন, ইউআরএল বলেন বা স্ল্যাগ বলেন। এই স্ল্যাগটাই হচ্ছে এইটা, যে আপনি এখান থেকে সেট আপ করে দিবেন যে আপনি আসলে কোন স্ল্যাগটা দেখাতে চাচ্ছেন। আচ্ছা, আমরা এখান থেকে যদি একটু আমরা সেটিংটা পরিবর্তন করে দিই হোম পেজটাকে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন রিডিং থেকে। আচ্ছা, টি শার্ট ধরানোর দরকার নেই, অন্য একটা পেজ থাকুক। এখন যদি আমরা এখানে রিলোড দিই, এখন তো আর আমাদের ফানেলটা আসবে না, নো প্রোডাক্ট সিলেক্টেড অফ হাবিজাবি আসতেছে, সমস্যা নেই। তো আমরা এখন যদি আমাদের ফানেলটাকে ভিজিট করি, একটু দেখি কি আসে। মনে করেন আপনার নুরাতুরের ডট মেইন ডোমেনের ভিতরে আর একটা ফানেল আপনি অ্যাড করেছেন। এখন আপনার হচ্ছে টি শার্টের জন্য আর একটা ফানেল আছে আপনার। এখন এই যে দেখেন ইউআরএলটা আসছে, কি আসছে? nuratol.xyz স্টেপ, এইটা কার্ট ফলো ডিফল্ট, দেন পরে যে নামটা আসছে এটা পেট ফুড চেকআউট। আপনি কি এটা পেট ফুড চেকআউট নামে রাখবেন? আপনি তো রাখবেন না। আপনার তো রাখতে হবে অবশ্যই আপনার প্রোডাক্টের নাম। আপনার প্রোডাক্ট কি? আপনার প্রোডাক্ট যদি টি শার্ট হয় আপনি এখানে টি শার্ট দিয়ে রাখবেন। আপনার যদি অন্য ফুড হয় সেই ফুডের নাম দিবেন অবশ্যই। সো এটা সেলেক্টটা আমরা এখান থেকে পরিবর্তন করে নেব। সেলেক্টটা ওখানে কীভাবে কাজ করে অলরেডি আমরা জানি। এই যে জেনারেল থেকে সেটিংস, জেনারেল থেকে এখানে টি শার্ট দিয়ে দিলাম, ওকে টি শার্ট দেন তারপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি একটু আমাদের এই ইউআরএলটা এখন একটু রিলোড দেই, আসতেছে না কিছু। কেন আসতেছে না? কারণ এই সেলাগে এই ইউআরএল তো আমাদের এখন কিছুই নেই, কারণ অলরেডি আমরা কিন্তু সেলাগ চেঞ্জ করে ফেলেছি ভিতর থেকে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু এখন এখান থেকে ওটা ভিজিট করি, ভিউ ফানেল, এখন কিন্তু সুন্দর আসতেছে। আর এখান থেকে সেলেক্টটাও আপনি কাউকে যখন শেয়ার করবেন তখন এখানে আর পেট ফুডটা সে দেখতে পাবে না, তখন ইউআরএল এর ভিতরে আপনার টি শার্টটাই দেখতে পাবে, তখন এইটা ট্রাস্টেড হবে। আর এইটাও হচ্ছে একটা এসইওর পার্ট। যাই হোক, সেলাগের ভিতরে অবশ্যই সতর্ক থাকবে যে আপনার প্রোডাক্টের নামে সেলেক্টটা ক্রিয়েট করবেন। ওকে, তো আশা করি বুঝাতে পেরেছি সেলাগের বিষয়টা। তার হ্যাঁ হ্যাঁ, এটা একটু বুঝিনি, একটু রিপিট করবেন প্লিজ। কোনটা বুঝেন নাই? ওই যে প্লাগ আইডিটা, প্লাগ কিভাবে অ্যাড করবো স্লাগ টি স্লাগ শার্টের? এইটা হচ্ছে একটা ইউআরএল। আপনি যখন মনে করেন আপনার পাঁচটা ফানেল তো আর মেইন ডোমেইনে থাকবে না। আপনি যখন কাউরে মেইন ডোমেইন দিবেন যে ভাই এই দেখো আমার ল্যান্ডিং পেজ, তুমি ঢোকো টি শার্টের ভিতরে, তখন তো তার সামনে আপনার 5টা ফানেলের মানে 5টা ল্যান্ডিং পেজ এখানে আসবে না। তখন আপনি হোম পেজ হিসেবে যেই পেজটাকে দেখাবেন ওইটাই আসবে। আপনার কাট কাট নামে মনে করেন একটা ফানেল আছে আপনার, সেই কাট ফানেলটাই এখানে আসবে। কিন্তু আরও যদি আপনার 4টা ফানেল থাকে বা 4টা ল্যান্ডিং পেজ থাকে, ওই 4টারও তো আলাদা আলাদা একটা লিঙ্ক হবে, তাই না? তখন তো আপনি হচ্ছে এই লিঙ্কগুলো আপনাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখানে ডিফল্ট একটা থাকে লিঙ্ক, একটা ক্রিয়েট হয় ডিফল্ট। এই সেটিংসে আসলে আমরা কিন্তু পেড ফুড চেকআউট দেখতে পেয়েছি। পেড ফুডটা রাখবেন অবশ্যই। আছে আপনার প্রোডাক্টের যে নামটা থাকে ওই প্রোডাক্টের নামটা এখানে দিবেন। বুঝতে পারছেন? এতটুকু বুঝলেই হবে যে আপনার প্রোডাক্টের নামটা এখানে দিতে হবে, আর কিছু বুঝতে হবে না আপাতত। তারপরে ধীরে ধীরে এমনিতে বুঝতে পারবেন যখন ব্যবহার করবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা সেভ দিছিলাম না? ওকে, ডাইনামিক অপার, এখানে এগুলো প্রকার, দেন চেক আউটের ভিতরে আমাদের কিছু কাজ আছে।
চেকআউট এনেবল কুপন ফিল্ড। আচ্ছা, এটা একটু পরে দেখি, তার আগে আমরা একটু আমাদের ইসে চলে যাই, আমাদের চেকআউটের ডিজাইনটা এডিটে যাই একটু, যেখান থেকে আমরা ডিজাইনটা করেছিলাম, তাই না? সেখানে আমরা একটু চেকআউটটা শো করাবো। ওকে, এটা ছিল আমাদের ডিজাইন। দেন তারপর নিচে যদি আসি, এখন হচ্ছে আমরা এখানে আমরা কি করব, আমাদের চেকআউটটাকে নিয়ে আসবে নিচের দিকে। তাহলে চেকআউটটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, একটা আমরা এখান থেকে ড্র্যাগ উইজেট নিলাম, তারপর আমাদের এলিমেন্টে আসতে হবে। এলিমেন্টে এসে আমরা কি লিখবো, চেকআউট। এই চেকআউট ফ্রম, এই যে কাট ফলোর আইকনটাও শো করতেছে এখানে। চেকআউট ফর্মটাকে আমরা ট্রেনে যদি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ফিল্ড চলে আসছে ডিফল্ট, যেগুলো অ্যাড করা আছে, যেমন কাস্টমার ইনফরমেশন, তারপরে ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, কোম্পানি নেম। এত কিছু তো কাস্টমার থেকে নিতে হবে না, বা কাস্টমারের তো এত কিছু দেওয়ার সুযোগ নাই, এত কিছু তো সে দিবেও না। সো তো আমরা এখান থেকে তো এত কিছু রাখবো না, আমরা আমাদের মতো করে রাখবো। যেমন এই ওয়েবসাইট তারা কি রেখেছে, তারা রেখেছে আপনার নাম লিখুন, মোবাইল নাম্বার লিখুন, আপনার ঠিকানা লিখুন, এই তিনটেই যথেষ্ট। বর্তমানে এই তিনটেই রাখে সবাই, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটেই রাখবো। ওকে, তিনটা রাখার জন্য তাহলে আমাদের কি করতে হবে, তার আগে আরেকটু কাজ করি। আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের চেকআউট, না চেকআউটের ড্র্যাগ উইজেটটা, এখানে এডিট পেনে ক্লিক করি, এই যে সিলেক্ট লেআউট, এখানে আমরা সেটাকে কি করব, টু কলাম করে দেবো, ঠিক আছে? টু কলামে রাখবো। আর তারপরে এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো এডিট করতে হবে আমাদের এই এখান থেকে, এই চেকআউটের এই সেটিং থেকে, যেখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, এই যে চেকআউট ফর্ম, এখান থেকে করতে হবে। এবং আমরা যদি দেখি এখানে কিন্তু কুপনের ব্যাপারটা আছে। যদি আপনি দেখা যায় অনেক সময় কুপন দিয়ে থাকে, যে অফার কুপন, যে আপনি এই কুপনটা ইউজ করলে এত টাকা ডিসকাউন্ট পাবেন, আমরা চাইলে এই কুপনটাও কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই প্লাগইনটার নাম কি বললেন স্যার? জি, এই যে নেম টেম এগুলো অ্যাড করবো, এটা প্লাগইনটার নাম কি? এটার নাম কাট ফলো। কাট ফলো, এই যে আমরা যেখান থেকে ডিজাইন করতেছি, এই যে ডিজাইনগুলো করতেছি কাট ফলোর ভিতর থেকে করতেছি না, ওই তো কাজ ফ্লোর ভিতর থেকে একটা একটা অ্যাড করতে হয় না? অ্যাড করলাম, এটার নাম হচ্ছে চেকআউট। এটার এই যে উইজেটটার নাম আছে চেকআউট, এই যেখান থেকে আমরা নিলাম চেকআউট চেকআউট। চেকআউট, এটার নাম হচ্ছে চেকআউট। তাহলে আমরা এখান থেকে এটা সফলভাবে নিয়ে আসতে পেরেছি। এখন কাজ হচ্ছে এটা কাস্টমাইজেশন করা। আমি চাই না যে এটা কুপন থাকুক, তার কুপনটা আমরা এখান থেকে যদি না চাই, কোথায় এই যে এখানে যদি আমরা এনেবল কুপন ফিল্ড, এটা এনেবল করা আছে, আমরা ডিসেবল করে দেব, করে দিলাম। যদি আপনি চান যে কুপন দিবেন, অফার দিবেন, তাহলে আপনি এটা এনেবল রাখবেন, যদি চান না তাহলে এটা দিয়ে রাখবেন না, ডিসেবল করে দিলাম। যখন ডিসেবল করে দিচ্ছি এটা এখান থেকে চলে যাবে। এখান থেকে কেন যায়নি এখনো, কারণ এই পেজে তো এখন পর্যন্ত আমরা রিলোড দেইনি। রিলোড দিলে কিন্তু আমরা আপডেটটা বুঝতে পারতাম, যদি একটু রিলোড দেই, কারণ এই পেজ জানেই না যে ভিতরে কি কি পরিবর্তন হয়েছে। যখন রিলোড দেওয়া হয়, রিফ্রেশ করা হয়, তখন জানে যে হ্যাঁ ভিতরে কিছু পরিবর্তন হয়েছে। ওকে, এখন যদি একটু আমরা নিচে আসি, দেখি আমাদের ওকে কুপন, এখানে কি আমরা সেভ দিছিলাম, মনে হয় সম্ভবত সেভ দিইনি, দেখি সেভ। এখন যদি আমরা একটু রিলোড দিই, এখানে থাকার কথা না, যদি অনেক সময় ক্যাশ ধরে রাখে, এক ব্রাউজারে ডিজাইন চেঞ্জ দেখায় না, বাট অন্য ব্রাউজ থেকে বা ভিপিএন ইউজ করে চেক দিলে তখন এগুলো ইজিলি দেখা যায়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের চেকআউটটা চলে গেছে না, কারণ কি আমরা এখানে কিন্তু পাবলিশ দেই নাই। এখন পাবলিশ না দেওয়ার কারণে আমরা যে একটা ড্র্যাগ উইজেট থেকে আমরা চেকআউট নিয়ে আসছিলাম, এটা কিন্তু চলে গেছে। সো আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইনটা অবশ্যই পাবলিশ দিবেন, না হলে কিন্তু আপনার ডিজাইন এইভাবে চলে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার একটা ড্র্যাগ উইজেট নিলাম, আবার এখানে আসলাম এলিমেন্ট, এখানে আমরা কি নেব, চেকআউট। এই যে চেকআউট। চেকআউট ফ্রম, এইটা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখানে আমাদের কিন্তু এখন এটা আসে নাই, তাই না? অ্যাপ্লাই কুপনটা কিন্তু এখন আর নাই। আর এটাকে আমরা কি করব, টু কলাম করব, টু কলাম, এই টু কলাম টু কলাম করে দিলাম। আমাদের
অ্যাপ্লাই কুপনটা কিন্তু চলে গেছে। ওকে, তারপরে আমরা চাই না এনেবল এডিশনাল ফিল্ডের কোনো দরকার নেই, এইটাও ডিজেবল থাকবে। তারপর হচ্ছে এনেবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এইটারও কোনো দরকার নেই। এনেবল গুগল এইটা থাকুক, এটা এটা টিকমার্ক এনেবল করে রাখবেন। তারপর হচ্ছে এনেবল কাস্টম শিপিং মেসেজ, দরকার নেই। তারপর হচ্ছে আমরা ফিল্ড এডিটরে আসি। ফিল্ড এডিটর এনেবল কাস্টম ফিল্ড এডিটর, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমাদের ফিল্ডগুলো আসছে এখানে। এখান থেকে হচ্ছে আমরা কোন ফিল্ডটা রাখতে চাচ্ছি, কোনটা রাখতে চাচ্ছি না, এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ওকে, আমরা চাচ্ছি যে তার নাম থাকবে, ওকে উপরেটা থাকুক, লাস্ট নামের আমাদের দরকার নেই। বিলিং কোম্পানি আমরা চাচ্ছি না, বিলিং কান্ট্রি আমাদের দরকার নেই। ওকে, বিলিং অ্যাড্রেস তো থাকবে, বিলিং অ্যাড্রেস 2 আছে আবার একটা, সেটাও আমাদের দরকার নেই। বিলিং সিটির দরকার নেই, স্টেট দরকার নেই, পোস্ট কোড লাগবে না, ইমেলও নেব না, নেব খালি আমরা 3টা অপশন, তার নাম, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আমরা টেনে একটু উপরে উঠে দেই, যে তার নামের পরে মোবাইল নাম্বারটা আসে, তারপরে ঠিকানাটা আসে। আমরা একটু যদি এখানে এডিট করি, যে সেটিংস আছে, এই যে এডিটে ক্লিক করার পরে না ফিল্ড উইথ 50 দেখাচ্ছে, এটাকে আমরা 100 করে দেবো। এটা 50 দেখানোর কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাই যে ফার্স্ট নেমের পাশে কিন্তু লাস্ট নেই, এই টোটালটা মিলে কিন্তু 100। এখানে দিছে 50, এখানে দিছে 50। আমরা যদি এখন 50 রাখি তাহলে ছোট বক্স শো করবে, সো আমরা ছোট করাবো না, এভাবে লং করাবো। এখানে যেভাবে লং আছে সেই জন্য আমাদের এটাকে উইথ 100 করে দিলাম। দেন তারপরে এখানে ফিল্ড লেভেলে আমরা কি লিখতে চাই, এখানে লিখবো আপনার নাম লিখুন। তারপর হচ্ছে দেখি তারা ভিতরে কিছু দিছে, দেখি ওইটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এই যে ভিতরে এটা কিছু দেওয়া হয়নি, ওনারা দেয়নি, বাট আমি দেখাই দিছি। এই যে সাদা বক্সটা আছে, এটার ভিতরে দেখবেন অনেক জায়গার ভিতরে লেখা থাকে হাইড আকারে, যেটা হালকা হালকা দেখা যায়, যেটা সেটা আমাদের প্লেস হোল্ডার। এখানে এখানে আপনি লিখে দিতে পারেন আপনার নাম লিখুন। ওকে, দিয়ে দিলাম। এটা কি জলসার মধ্যে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জলসাফা যেটাকে বলা হয়, ওই যে বক্সের ভিতরে আর কি শো করবো এটা। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, এটা আমরা এডিট করি, যদি এখানে 100 দেওয়া আছে, 100 থাকুক। এখানে আপনি যদি ইংরেজিতে দিতে চান ইংরেজিতে থাকবে, সমস্যা নেই, আমি বাংলায় দিতেছি। যে আপনার মোবাইল নাম্বার লিখুন, আপনার মোবাইল নাম্বার দিলাম, এখানে দিয়ে আপনার মোবাইল, ওকে আপনার মোবাইল নাম্বার লিখুন। ও সরি, এখানে ডিফল্ট দেওয়া যাবে না। ডিফল্ট দেওয়া মানে কি, আপনি হচ্ছে এখানে দিয়ে রাখছেন, সেটা কাস্টমার আবার কি কাটতে হবে। এইখানে ডিফল্ট এটা বক্স ফাঁকা থাকবে, ওখানে কিছু দেবেন না, এটা প্লেস হোল্ডার ভিতরে থাকবে আর কি। ওকে, প্লেস হোল্ডার দেন। এটা কিন্তু একটা ঝামেলার বিষয় যে থাকে ওখানে, ডিফল্টে যদি থাকে হ্যাঁ, মানে কাস্টমার ডিফল্টে থাকলে তো হয়। কাস্টমার এসে দেখবে ডিফল্ট এটা দেওয়া, এটা না কাস্টমার বুঝবে না, এটা সামনে লেখা শুরু করবে, চেক আউটের ভিতরে এটা সহ চলে আসবে। তো এটা আবার অনেক কাটবে না, অনেক এগুলো বুঝবে না। যাই হোক, ডিফল্টে কিছুই দেওয়া যাবে না, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনি নাম্বারের ক্ষেত্রে আপনি ডিফল্টের ওখানে আপনি 01 দিয়ে রাখতে পারেন শুধু, যেমন এখানে আপনি হচ্ছে আবার আমাদের 0। বাংলাদেশি কোড দিয়ে রাখতেও পারা যায়। কোড দেওয়ার দরকার নেই, কোডের তো আমাদের প্রয়োজন 01 এর, কারণ 01 এর পর কি সেটা দ্বারা আবার আপনি জানেন না। 01 দিয়ে রাখবেন, তারপর থেকে সে লেখা শুরু করবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের কি আছে, অ্যাড্রেস, তাই না? ওকে, অ্যাড্রেস যদি আমরা যাই, এখানে ফুল উইথ করে দিই 100। লেভেলটাকে আমরা যে বাংলায় দেবো না, আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। এখানে আপনি দিতে পারেন গ্রাম, ওকে গ্রাম, তারপর হচ্ছে হ্যাঁ, এটা এটা অনেক সুন্দর হবে। থানা, তারপরে আচ্ছা গ্রামের পরে আপনি, আচ্ছা প্রথমে আপনি রাস্তার নাম রাখতে পারেন, রাস্তা বা গ্রাম। শহরে দেখা যায় রাস্তার নাম থাকে, গ্রামে তো গ্রামের নাম থাকে। রাস্তা বা গ্রাম, থানা, জেলা, ওকে এতটুকু দরকার। আচ্ছা, আপনি আর একটা অপশন রাখতে পারেন যেটা সহজে ই করা যায়, বাজার, তার কাছাকাছি বাজারের নাম একটা, ঠিক আছে? গ্রাম না লিখে তার কাছাকাছি বাজারের নাম লিখলে সব থেকে রাইডাররা খুঁজে পায় দ্রুত।
ওকে, তারপর হচ্ছে এখান থেকে কি আছে, বাটন ফর্ম হেডিং, enable field variation error, ওকে। এখানে আছে প্লেস অর্ডার। এই প্লেস অর্ডারটা কোথায়? এই যে প্লেস অর্ডার শো করতেছে, ইংরেজিতে শো করতেছে। আপনি যদি চান যে আমি চাচ্ছি না ইংরেজিতে শো করুক, আমি চাচ্ছি এখানে বাংলায় লিখতে, যে অর্ডার কনফার্ম করুন বা সাবমিট করুন, এই ধরনের কিছু একটা লিখতে, তাহলে আপনি হচ্ছে এখান থেকে এটা পরিবর্তন করে দেবেন অবশ্যই। তো আমি যদি এখানে লিখে দিই অর্ডার কনফার্ম করুন, অর্ডার কনফার্ম করতে ক্লিক করুন। আগে অনেকগুলো ল্যান্ডিং পেজে ব্যবহার করা হয়েছে, এই জন্য আমি এখানে কিছু লিখলে আমাকে সাজেস্ট করে, বাট আপনাদেরকে সাজেস্ট করবে না। এটা আগে অনেকবার ব্যবহার করা হয়েছে লেখাগুলো, এই জন্য। আচ্ছা, অর্ডার স্যার কনফার্ম একটা করতে, প্রশ্ন মনে পড়ছে, আপনি হয়তো দেখাবেন সামনে, বা জি, আমার মনে যেহেতু আজকে বলে দিচ্ছি আর কি। বলেন। সেটা হচ্ছে ওই শিপিং চার্জ যেটা আমরা অ্যাড করব, সে হ্যাঁ, আমাদের এখান থেকে পণ্যটা নেওয়ার পরে, মানে পণ্যের এখানে অর্ডার নাও বা এখানে অর্ডার করুন, ওখানে ক্লিক করার পরে ওই শিপিং চার্জ যদি সে ঠিকানা লেখে, ওটা কি অ্যাড করা যাবে? আচ্ছা, শিপিং এর বিষয়ে আমরা আসিনি, আসবো সামনে, সমস্যা নেই। শিপিং পেমেন্ট এটা তো অবশ্যই আমরা দেখাবো। ফ্রি শিপিং কিভাবে রাখবেন, আপনি শিপিং চার্জ কিভাবে নেবেন। আচ্ছা, এখানে আমরা এতটুকু, আপনি তো শিপিং এর ব্যাপারে জানতে চাচ্ছেন তাই না, যে কিভাবে শিপিং চার্জ যুক্ত করবেন বা জি, ফ্রি জি। মানে আমি করবেন। জানতে চাচ্ছি যে ধরেন আমার প্রোডাক্টের দাম হচ্ছে 1450 টাকা, তো সে যদি ঢাকা সিলেক্ট করে তাহলে সেটা শিপিং হয়ে যাবে হচ্ছে 1510 টাকা। আর যদি ঢাকার বাইরে সিলেক্ট করে তাহলে 120 টাকা বাড়তি, মানে অলরেডি মানে অটোমেটিক যোগ হয়ে যাবে, ওর সিস্টেমটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, অটোমেটিক যোগ করতে হলে এখানে আপনাকে ফিল্ড নিতে হবে। এখানে আমরা ফিল্ড নিছি 3টা, এখানে আরো একটা ফিল্ড রাখতে হবে, যেটা হচ্ছে যে আমাদের এখানে যে কোথায় জেলাটা সিলেক্ট করতে হবে তাকে। এখানে অবশ্যই জেলাটা যখন সিলেক্ট করবে সে অটোমেটিক, তখন হলে গিয়ে ওইটা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। তাহলে মানে কাস্টমারের ফুল কত টাকা পেমেন্ট করবে তার একটা আইডিয়া হয়ে যাবে আর কি। বুঝতে পারছি, সেটা কাজ করবে। সেটার জন্য অবশ্যই তার জেলা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এটাকে দেখি, দেন তারপর এটা দেখবো না। সেভ সেটিংস দেই এটাকে। সেভ সেটিংস দেওয়ার পরে আমরা এইটাকে এখানে পাবলিশ দিয়ে দিই, পাবলিশ দেওয়ার পরে এই হচ্ছে আমাদের ডিজাইনটা, তাই না? আমরা ডিজাইনটাকে একটু রিলোড দেই। আচ্ছা, রিলোড দিয়ে যদি আমরা একটু নিচে আসি, এখানে আসলে কিন্তু আমরা তাহলে অলরেডি আমাদের, জি জি, আমাদের চেকআউটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখান থেকে কি কি নিয়েছিলাম, নাম, এখানে তার নাম লিখবে, এখানে তার ফোন নাম্বারে যে ডিফল্ট দেখেন, ডিফল্টের ভিতরে দিলে কিন্তু এটা কাটা যায়, এটা কাটতে পারে সে তার, ঠিক আছে। তারপরে এখানে যেটা প্লেস হোল্ডার, এটা তা কাটতে হয় না, এটা জাস্ট একটা জল ছাপা যেটা বলা হয়, ওইটা এখানে ওইভাবে শো করে। তারপরে কিন্তু আমাদেরকে বলতেছে কি, শিপিং এর ব্যাপারটা অবশ্যই এখানে, এখানে কি বলছে, এন্টার শিপিং অ্যাড্রেস, যাই হোক, এখানে আপনার অবশ্যই একটা শিপিং মেথড থাকতে হবে, সেটা হোক ফ্রি বা আপনার চার্জ, যে কোনো একটা অবশ্যই আপনাকে এনেবল রাখতে হবে। চাইলে আপনি ফ্রি রাখবেন, না হয় আপনি রাখবেন, শিপিং চার্জ দিয়ে রাখবেন। তারপর হচ্ছে আপনার এই যে শিপিং এর ব্যাপারটা এখানে বলতেছে। তারপর পেমেন্টের ব্যাপারটা এখানে, সরি, এখানে পেমেন্টের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কোনো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে হবে, সেই গেটওয়ে যুক্ত করতে হবে অথবা ক্যাশ অন ডেলিভারির অপশনটা এখানে আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে। এই ইরোরগুলো আমাদের এখানে আছে, আমরা এখানে চাইলে এখানে দেখেন, আমরা চাইলে কিন্তু এখন অর্ডার করতে পারবো না। নাম ঠিকানা যদি আমরা দেই, ওকে, একটু এখান থেকে নাম ঠিকানা যদি আমরা সাবমিট করি, সাবমিট করার পরে কিন্তু এটা কাজ করতেছে না। কাজ না করার কারণ কি, আমাদের এখানে কিন্তু কিছু কাজ বাকি রয়েছে, শিপিং চার্জ বাকি রয়েছে, তারপর হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে বাকি রয়েছে, এগুলো আমরা দেখব অবশ্যই। তার আগে আমাদের ল্যান্ডিং পেজে এখান থেকে রিলোড দেই, রিলোড দিলে এই যে ডিজাইনটা, এটা কিন্তু পরিবর্তন হবে।
ওকে, রিলোড নিচ্ছে। ওকে, রিলোড দেওয়ার পরে দেখি নিচে যদি আমরা আসি, আসার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু ইয়াটা যে আগে যেই ফিল্ডগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু এটা কিন্তু আমরা ডেস্কটপ মোডে করেছি, এখন কিন্তু আমরা একদম মোবাইল মোডে করি না। মোবাইল মোডে কিন্তু আমাদের ডিজাইনগুলো এখন হেভি জিবি আছে অনেকটাই। আমরা চাইলে ইমেজটাকে আমরা দুইটা এক সারিতে নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে এই লেখাগুলো কিন্তু আমরা মোবাইল ফ্রেন্ডলি হয়নি। আচ্ছা, সেটা আমরা করবো রেসপন্সিভ। তার আগে আমরা আরেকটা বিষয় দেখি। এই অর্ডার করতে চাই বা অর্ডার করতে ক্লিক করুন, এই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদেরকে নিচে নিয়ে আসার কথা। যেমন যদি অর্ডার করতে ক্লিক করুন, এই যে নিচে নিয়ে আসে, তাই না? কিন্তু আমাদেরটা কি আসে? আমাদেরটা তো অবশ্যই মনে হয় আসে না, কারণ এইটা আমরা সেট আপ করিনি এখন পর্যন্ত। দেখি অর্ডার করতে ক্লিক করুন। ওকে, আমাদেরকে উপরে নিয়ে যায়। আমাদের তো নিচে নেওয়া ভালো কথা, আমাদেরকে নিয়ে যায় কোথায়? উপরে। ওকে, এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটার জন্য হচ্ছে এই যে বাটনগুলো আছে, বাটনের ভিতরে একটু আমাদের কাজ করতে হবে। আর বাটন এখানে একটা রেখেছি, একটা বাটন অবশ্যই উপরের দিকে রাখতে হবে, কারণ কাস্টমার প্রথম যখন আসে তখন উপরের দিকে বাটন খুঁজে কিভাবে অর্ডার করব, সেই জন্য অবশ্যই উপরের দিকে একটা বাটন রাখবেন সবসময়, যেটা মোবাইল ভিউতে যেন একদম প্রথম কেউ আসলেই যেন অর্ডার করতে চাই এই বাটনটা দেখতে পায় প্রথম আসার সাথে সাথে। এইভাবে ডিজাইনটা করবেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের অর্ডার করতে চাই বাটনে একটু কাজ করতে হবে। সেইটা কি কাজ করব? আমরা বাটনের এই যে এডিটে যদি একটু ক্লিক করি, ক্লিক করে দিলাম, আর এখানে যে লিংকের এখানে হচ্ছে আমাদের একটা কিছু লিখতে হবে। যে আমি দিলাম ইংলিশে লিখতে হবে এস এ লিখে দিলাম। এই এস এ লেখার মানে আছে আমার এখানে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই লিঙ্কটাকে আমার কোথায় লিঙ্ক আপ করতে হবে? চেক আউটের সাথে না। যেহেতু আমার এই বাটনে ক্লিক করলে কোথায় নেওয়া যাবে? আমাদের চেক আউটের সামনে, এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমার বাটনগুলোকে এখানে লিঙ্ক করতে হবে। সো এটা লিঙ্ক করার জন্য এই যে আমাদের ইয়াসের চেক আউটের যে ইয়াটা আছে, সেকশনটা রয়েছে, সেকশন আমাদের ক্লিক করব। ক্লিক ওকে, ক্লিক করার পরে আমরা অ্যাডভান্সে আসব। অ্যাডভান্সে আসার পরে এই যে সিএসএস আইডি আছে, আইডির এখানে আমরা কি দেব? যেই লেখাটা আমরা লিংকের ভিতরে দিয়েছিলাম এস এ, শুধু ওইটাই আমরা দেব, ঠিক আছে। আদার্স অন্য কোনো কিছুই দেব না। ওখানে হ্যাশট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগটা এখানে দিতে হবে না। এখানে আমরা শুধু এস এ লেখাটা দেবো। ওখানে যদি আপনি অন্য কোনো টেক্সট দিয়ে থাকতেন অবশ্যই সেই টেক্সটটা আপনাকে এখানে নিয়ে আসতে হতো। ওকে, একটু পাবলিশ দিয়ে দেখি। ওকে, একটু পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে যদি এখানে একটু আমরা রিলোড দেই, এখন যদি অর্ডার করতে ক্লিক করুন, এখানে ক্লিক করি, দেখি এখনো কিন্তু কাজ করতেছে না। দেখি দাঁড়ান, অন্য কোনো আইডি দিতে হবে। আচ্ছা, আমরা কি এটা ক্লিক করেছিলাম? আইডিটা একটু আমরা চেঞ্জ করে দিই। আমরা যদি এখানে আবার যদি বাটনের ভিতরে আসি, এখানে যদি আমরা শুধু আইডি লিখি, আইডি আইডি ওকে, আইডি লিখলাম। আইডি লেখার পরে আমরা এখানে নিচে চলে আসি, এই যে চেক আউটের সেকশন, সেকশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমরা সিএসএস এর এখানে লিখতে হবে। তো আইডি লিখে দিলাম, আইডি, দেন এখান থেকে পাবলিশ। ওকে, এখান থেকে রিলোড দেই। এই যে এখন আমাদের বাটনটা কিন্তু কাজ করতেছে। আমরা যখন এই এখানে ক্লিক করি আমাদের কিন্তু নিচে চেকআউটের কাছে নিয়ে আসে। বাট আমাদের যে আরো বাটনগুলো আছে, এই যে বাটন, এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে কিন্তু উপরে নিয়ে আসে। কারণ কি? এই বাটনটার ভিতরে আমরা কাজ করিনি, আমরা শুধু একটা বাটনে কাজ করেছি উপরে, তাই না? প্রত্যেকটা বাটনে আমাদের কাজ করতে হবে এইভাবে, যে আইডিটা ধরাই দিতে হবে। সো আমাদের প্রত্যেকটা বাটন আলাদা আলাদা কাজ না করে আমরা যখন একটা বাটন আমরা কাজ করব, আমরা তো ওইটাকেই জাস্ট কপি পেস্ট কপি করতে, করে দিব। হ্যাঁ, তো আমরা এটা অলরেডি করেছি, এটা আইডি সেট আপ করেছি, এত দরকার নেই। আমরা এটা কপি করে নিলাম, কোথায় কোথায় রাখতে চাই এখানে একটা রাখতে চাই, আমি এখানে একটা দিয়ে দিলাম বাটন। স্যার ওই যে আইডি যে লিখলেন, কি জানি ওই অপশনটা?
হ্যাঁ, বুঝিনি আপনার কথা। ওই যে আমরা সেট করলাম আইডি যে লিখে সেট করছি হুম। অপশনটার ভিতরে, অন্য কোনো কিছু লিখলে কি হবে? অন্য আইডি কিছু ছাড়া মানে একটা লেখা দিলাম। অন্য কিছু লেখলেও হবে, কিন্তু অনেক সময় কাজ করতে চায় না। কিছুক্ষণ আগে তো ট্রাই করলাম, বাট কাজ করতে চাইনি। ঠিক আছে। ওটা কি নির্দিষ্ট কোনো কোড বা নির্দিষ্ট কোনো লেখা আছে না, নাকি এমনি? নির্দিষ্ট কিছুই নেই, এটা অন্য লেখা নিলেও দুইটা হবে। এটা সেম লেখা দিতে হবে আর কি, দুইটা সেম লেখা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি যে টেক্সটটা দেবেন সে সেম টেক্সটটাকে আপনাকে অবশ্যই সিএসএস আইডির ভিতরে দিতে হবে। আর যে হ্যাশট্যাগ কি দেয়া লাগবে শুরুতে? হ্যাশট্যাগ তো এই লিংকের এখানে অবশ্যই লাগবে, সিএসএস আইডিতে লাগবে না। আচ্ছা। ওকে, দেন কাজের পরে এখানে আমাদের পাবলিশ দিতে হবে। এখানে আমরা হচ্ছে আমরা এখান থেকে যেহেতু পুরো প্লাগইনটা অ্যাড করে ফেলেছি, এখন আমরা দেখি মাউস ইফেক্টটা। মাউস ইফেক্ট মানে আমাদের এখানে কিন্তু কার্সর রাখলে আমাদের মাউস এটা বাটনটা একটু ইফেক্ট হয়, তাই না? তো এইটা হচ্ছে মাউস ইফেক্ট বলা হয়, মাউস ইফেক্ট। এটা যদি আমরা এখানে বাটনে ক্লিক করি, ক্লিক করার পর অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে আসার পরে এই যে মোশন ইফেক্ট থেকে আমাদের কি আছে, এই যে মাউস ইফেক্ট, এটাকে এনেবল করে দিলাম। এটা কিন্তু আমরা ওই ক্লাসে পারিনি। কেন পারিনি? আমাদের পুরো এখানে আনলক করা, সরি লক করা ছিল। এখন পুরোটা ইউজ করার কারণে কিন্তু আনলক হয়ে গেছে। এখন মাউস ট্র্যাক আপনি এখানে কি চাচ্ছেন, এখানে মাউস ইফেক্ট গুলো কোথায়? এই যে ডিফল্ট, এই যে অ্যানিমেশন, এই যে অনেকগুলো অ্যানিমেশন আছে, ওখানে আপনি যেটা ব্যবহার করতে চান মাউস রাখলে কিন্তু সেইটা হবে, এখান থেকে অ্যানিমেশন হবে। দেখি, একটা একটা অনেক অ্যানিমেশন দেখা যায়। এখানে অনেকগুলো আছে, আপনি আপনার মতো করে একটা একটা করে ট্রাই করবেন। কেউ যে মাউস রাখে এটা নড়াচড়া করবে, ই করবে। একটু এটা পাবলিশ দেই, আমরা এটা পাবলিশ দেই। এগুলো না হইলেও হয়, এগুলো জাস্ট এই যে শুরুতে যখন এই যে মাউস রাখবেন, এটা দৌড়াদৌড়ি করে একটু এখন। এই আর শুরুতে যখন আসে একটু কম ফোন দিয়ে আসে, এই কাঁপাকাঁপি করে। এখানে আপনি যেটা দিতে চাচ্ছেন সব কিন্তু এখানে আছে, একটু খুঁজে নেবেন যে কোনটা ব্যবহার করলে কিভাবে কাজ করে। ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে মাউস ট্র্যাক বন্ধ হয়ে গেছে। আর স্ক্রল ইফেক্ট আছে একটা এখানে, আপনি যদি চান স্ক্রলিং ইফেক্ট, যে স্ক্রল করলে ইফেক্ট হবে, সেইটাও এখানে আছে। এখানে মাউস ইফেক্ট, মাউস ট্র্যাক। ওকে, আপনারা যখন কোনো একটা কিছু করবেন, করার পরে এই যে একটা ব্যাক টু ডিফল্ট বাটন আছে, আপনি যদি চান যে আমি ওইটা চাচ্ছি না, তাহলে ব্যাক টু ডিফল্ট এই বাটনে ক্লিক করে কিন্তু আবার সেম পজিশনে চলে আসবে। ঠিক আছে। এই অ্যানিমেশন এখানে যদি চান্স হলো এইটা, এখানে যদি আমরা এখন সেভ দেই, এখন ওই বাটনটা যখন আসে এটা এখান থেকে কাঁপে। এইভাবে আপনি এখান এই অ্যানিমেশনের এখান থেকে আপনি আপনার মাউস ইফেক্টের বা আপনার এই বাটন অ্যানিমেশনের সকল এগুলো এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তারপরে যদি আমরা নিচে আসি, আমাদের চেকআউটে কিন্তু আরো কিছু কাজ আছে। এখানে যদি একটু ডিজাইন করি, আমরা চাচ্ছি চেকআউটের এটা বর্ডার দিতে, বর্ডার দিলে কিন্তু একটু সুন্দর লাগে। এই যদি আমরা কলামটাকে ধরি, কলামটাকে ধরে আমরা স্টাইলে আসবো, স্টাইলে সেই বর্ডার, বর্ডার দিয়ে আমরা এখান থেকে বর্ডার টাইপ এটার জন্য ডাবল চাই, ডাবল ডাবল করে দিলাম। দেন এখান থেকে বর্ডার উইথ দিয়ে দিলাম একটু। ওকে, দেন তারপরে বর্ডারের রেডিয়াস যদি চাই একটু গোলাকার করতে, গোলাকার করলাম। কালারটা আমি যেটা চাই সেই কালারটা আপনি দিয়ে দেবেন, আপনি যে কালারটা চাচ্ছেন। ওকে, আমি এটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আমার চেকআউটটা একটু হাইলাইট হয়েছে, যে চাইলে একটু সুন্দর দেখে আর কি, হাইলাইট হাইলাইট। ওকে, দেন তারপর হচ্ছে আমরা যদি বাটনটা, এখানে কিন্তু প্লেস অর্ডার ছিল, আমরা কিন্তু এটাকে ফানেল সেটিং থেকে কিন্তু আমরা পরিবর্তন করে ফেলেছি। ঠিক আছে। এখন আমরা যদি চাই এটা ডিজাইনটাকে দেখি পরিবর্তন করা যায় কি না, এখান থেকে স্টাইল থেকে
স্টাইল থেকে বাটন, বাটনের যে এখান থেকে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, দেখি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চাইলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এই যে বাটনের অবশ্যই। এবং এখান থেকে টেক্সট কালার চাইলে টেক্সট কালার পরিবর্তন করতে পারবেন, টেক্সট কালার। বাট ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমি যদি এই ফন্টটা দিয়ে দিলাম, দেন এখান থেকে তারপর আপনারা যদি চান এটাকে অন্য কোনো স্টাইলে দিতে, সেটা আপনি দিতে পারবেন। সো আমরা চাইলে এই বাটনটাকেও কি আমাদের মতো করে কাস্টমাইজেশন করতে পারি। ওকে, তারপরে এখানে আমাদের এখনো অর্ডার প্লেস হবে না, কারণ না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখনো শিপিং জোন কাজ বাকি আছে, পেমেন্ট মেথড কাজ বাকি আছে। আচ্ছা, এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখবো। আজকে এগুলো এতটুকু দেখলাম, এবং ডিজাইনের কিছু কাজ বাকি আছে, এখন পর্যন্ত রেসপন্সিভ করা হয়নি, এবং আরও কিছু অ্যানিমেশনের কাজ বাকি আছে দেখানো। এবং তারপরে আপনারা এই দুইটা কলাম মোবাইল ভিউতে কিভাবে একই জায়গায় আনবেন। দেখা যায় এখন তো আমাদের ডেস্কটপে দুইটা দুই পাশে দেখায়, বাট আমাদের মোবাইল ভিউতে কিন্তু উপরে নিচে হয়ে যায়। যেমনটা গত ক্লাসে কি যেন প্র্যাকটিস করছিলেন, আপনারা দুইটা টেক্সট নিয়েছেন দুই পাশে, কিন্তু টেক্সট মোবাইল ভিউতে কিন্তু উপর নিচে হয়ে গেছে। সেইটা আপনি চাইলে এই কলামকে আপনি সাইজ দিয়ে মোবাইল রেসপন্সিভ আমরা করতে পারবো, ঠিক আছে। সেটা আমরা কিভাবে করবো সেটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। আজকের ক্লাসে তো মোটামুটি 1 আওয়ার হয়ে গেছে প্রায়। আচ্ছা, স্যার ফ্রিতে কিভাবে প্র্যাকটিস করা যায়? জি, এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। ওই যে ফ্রি